বায়োলজি আমরা আগের দিন জেনেছি যে কম্পিটিটিভ এক্সামের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যে সাবজেক্টে শুধুমাত্র এখন বর্তমানে কিছু ট্র্যাডিশনাল টপিক বা ট্র্যাডিশনাল যে বোটানি, জুওলজি, ফিজিওলজি পড়লেই হয়ে যায় তা নয়, অনেক কিছু ভাস্টলি পড়তে হয়। তার মধ্যেই আজকে আমাদের প্রথম চ্যাপ্টার হবে বা প্রথম অধ্যায়, যেটা সব ক্ষেত্রেই জানা দরকার, সেটা হচ্ছে সেল বায়োলজি। এই সেল বায়োলজি নিয়েই আমরা আজকে আলোচনা বিষয়টা কেন্দ্রীভূত রাখবো, যার দুটো ভাগে বিভক্ত। আজকের ভিডিওতে আমরা শুধু পার্ট 1 বা যে টপিকগুলো প্রথম পর্যায়ে আমাদের জানতে হয় সেগুলো জানবো, ঠিক আছে? এবং তারপরের দিন আমরা সেল অর্গানালি বা ক্লাসিফিকেশন অফ সেল সেই জায়গাটাতে যাব। সেল বায়োলজির আমরা টপিকগুলোকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। 5টা ভাগের মধ্যে প্রথম ভাগটি হচ্ছে ডিসকভারি। ডিসকভারির মধ্যে আমরা পড়ব বিভিন্ন সেল অর্গানালি, সেল এগুলোকে কবে কবে ডিসকভার করা হয়েছে। তার মধ্যে স্ক্রিনে যেগুলোকে রেড কালারে দেখতে পাবেন সেগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ, বাকিগুলো দেখতে পারেন। ভবিষ্যতে কম্পিটিশন যদি বাড়ে তাহলে সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, কে বলতে পারে। নেক্সট হচ্ছে ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করেছি। ইনস্ট্রুমেন্ট বলতে সাধারণত মাইক্রোস্কোপকে বোঝায়। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হলো, যদি আপনাদের প্রশ্ন করে ইন্টারভিউতে আপনি কি খালি চোখে সেল দেখেছেন, তাহলে অ্যান্সারটা হবে হ্যাঁ দেখেছি। কারণ এগ, ডিমও কিন্তু একটি সেলের উদাহরণ। ডিমের মধ্যে একটি সেলের যা ফিচার্স আছে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সবই কিন্তু থাকে, তারপরে প্লাজমা মেমব্রেন লেয়ারটা। তো উত্তর কিন্তু হবে যে খালি চোখেও সেল দেখা যায়। যদি আমরা বেশিরভাগ সেলকেই খালি চোখে দেখতে পাই না, তার জন্য যে ইনস্ট্রুমেন্টটা দরকার হয় সেটি হলো মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়, লাইট মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ। আমরা পরবর্তী স্লাইডে দেখব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে, রিলেটেড টু সেল। স্ট্যাটিক জিকের মধ্যে আমরা বেশ কিছু হিউম্যানের মধ্যে সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে লার্জেস্ট, সবচেয়ে লংগেস্ট সেল কি, প্লান্টের মধ্যে কি, অ্যানিম্যালের মধ্যে কি, সেইগুলো পড়ব। এরপর হচ্ছে সেল থিওরি। সেল থিওরির মধ্যে স্লাইডেন সোয়ানের যে 1839 সেল থিওরি, সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। এবং লাস্টলি সেটি হচ্ছে করোনা ভাইরাস বা ভাইরাস অ্যান্ড সেল। ভাইরাসকে কি সেল বলে, যদি বলে তাহলে কেন বলে, আর যদি বলে না তাহলে কেন বলে না, সেই ব্যাপারটি দেখব। এবং করোনা ভাইরাসের সাপেক্ষে আমরা বেশ কিছু জিনিস, কি সিমটমস আছে বা স্পাইক প্রোটিনটা কিভাবে আমাদের সেলের মধ্যে ঢোকে, ACE2 রিসেপ্টরের ভূমিকাটা কি, এই সমস্ত জিনিসগুলো দেখব। তাই আমরা কনফাইন্ড রেখেছি আমাদের এই 5টা টপিকের মধ্যে আজকের পর্বটা। পরবর্তী পর্বে আমরা সেল ক্লাসিফিকেশন, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক এবং সেল অর্গানালি, ডিফারেন্ট সেল অর্গানালি আছে, একক পর্দা বিশিষ্ট, একক পর্দা বিশিষ্ট, এবং তাদের ধীরে ধীরে ফাংশন, যেমন মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, প্লাস্টিড, এগুলো যদি একই পর্বের মধ্যে আমরা রাখতে চাই তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাবে। তাই আমরা এই পর্বটায় শুধুমাত্র 5টা টপিককেই কভার করছি। প্রথম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিস্ট্রি অফ ডিসকভারি অফ সেল। সেলকে প্রথম ডিসকভার করেছিলেন রবার্ট হুক 1665-এ। কিন্তু রবার্ট হুক যে সেলটি তৈরি করেছিলেন সেই সেলটি কিন্তু কোনো লিভিং সেল ছিল না। সেই সেলটি ছিল কর্ক ক্যাম্বিয়াম থেকে। কর্ক ক্যাম্বিয়াম বলতে হোমিওপ্যাথি ওষুধের যে ছিপিটা দেখেছেন, সেই ছিপিটা যদি আপনি সেটাকে স্লাইস করেন এবং সেখান থেকে যদি মাইক্রোস্কোপে কিছু দেখেন, দেখবেন মৃত সেল। বা এই মৃত সেল দেখেছিলেন বলেই রবার্ট হুক হচ্ছে ফার্স্ট সেল আবিষ্কর্তা ঠিকই, কিন্তু ফার্স্ট লিভিং সেলের আবিষ্কর্তা নয়। ফার্স্ট লিভিং সেল দেখেছিলেন অ্যান্টন ভন লিউয়েনহক, AB লিউয়েনহক 1674-এ। এবং এই ভদ্রলোকই, যদি বলা হয় যে লিভিং সেলকে ডিসকভার করেছে তাহলে হয়ে যাবে AB লিউয়েনহক, আর যদি বলা হয় যে সেলকে ডিসকভার করেছে তাহলে রবার্ট হুক। এরপরে আসবে যে নিউক্লিয়াসকে ডিসকভার করেছে, অ্যান্সার হবে রবার্ট ব্রাউন। রবার্ট হুক নয় কিন্তু রবার্ট ব্রাউন, নাম দুটো একই রকম। এরপরে আসবে প্রোটোপ্লাজমকে ডিসকভার করেছে, অ্যান্সার হবে পারকিনজি। সেল থিওরিকে ডিসকভার করেছে, একটু আগে বললাম, স্লাইডেন সোয়ান। এরপরে আসবে যে বিভিন্ন রকম মাইক্রোস্কোপ ডিসকভার কে করেছে, যদি লাইট মাইক্রোস্কোপ হয় তাহলে অ্যান্টন ভন লিউয়েনহক, আর যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ হয় তাহলে নরল্যান্ড রাস্কা। এখানে পুরো নামটা দেওয়া আছে, অতটা মনে রাখার দরকার নেই, শুধু নরল্যান্ড রাস্কা মনে রাখলেই চলবে। এরপর দেখতে পাচ্ছেন যে সেল অর্গানালি। এই সেল অর্গানালি ডিফারেন্ট সেল অর্গানালি আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেল মেমব্রেন, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, সাইটোস্কেলিটন, মাইক্রোটিবিউল, প্রচুর আছে। কিন্তু আমাদের মনে রাখার বিষয় হচ্ছে শুধু সেল মেমব্রেন। সেল মেমব্রেনটা কে ডিসকভার করেছে, অ্যান্সার হবে রবার্ট হুক। আর যদি আপনাদের ভবিষ্যতে অন্য কোনো সেল অর্গানালির কোশ্চেন আসে, তার জন্য আমরা পুরো জিনিসটাই দিয়েছি। এক্ষেত্রে যে
স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রে অনেকগুলো জিনিস লেখা আছে, সাইটোসল, গোলগি বডি, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম, এতগুলো কিন্তু লাগে না। শুধুমাত্র মনে রাখতে হবে মাইটোকন্ড্রিয়াটি এবং নিউক্লিয়াসটি। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার টার্মকে কয়েন করেছিল বেন্ডা, আর নিউক্লিয়াসের ক্ষেত্রে রবার্ট ব্রাউন, এটি তো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বাকিগুলো আপনারা মনে রাখতে পারেন, যেমন মাইটোকন্ড্রিয়া স্টাডি প্রথম করেছিলেন অ্যালবার্ট ভন কোলিকার এবং রিচার্ড অল্টম্যান ফার্স্ট, এটি রেকগনাইজড করেছিলেন এজ এ সেল অর্গানালি। কিন্তু সবচেয়ে আবার বলছি, লাল কালিগুলো জাস্ট মনে রাখবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আমরা সেফ সাইড সবটাই দিয়ে রাখলাম। নেক্সট হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্ট টপিকের মধ্যে ঢুকছি। ইনস্ট্রুমেন্ট হচ্ছে মাইক্রোস্কোপ, এবং এই মাইক্রোস্কোপকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপ, একটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপকে ফার্দার দুটো ভাগে ভাগ করা যায়, সিম্পল মাইক্রোস্কোপ অ্যান্ড কমপ্লেক্স মাইক্রোস্কোপ। এবং ইলেকট্রন মাইক্রোস্কোপকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ অ্যান্ড ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এইখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স অপটিক্যাল বা কমপ্লেক্স লাইট মাইক্রোস্কোপ। যদি প্রশ্ন আসে যে মাইক্রোস্কোপ কে ডিসকভারি করেছেন, তাহলে অ্যান্সার কিন্তু অবভিয়াসলি নেবেন, সেটা হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহক। যদিও এটি সম্পর্কে যে কন্ট্রোভার্সিটি আছে সেটি হচ্ছে লেন্স প্রথম ডিসকভার করেছিলেন ফ্রান্সিস অ্যান্ড জ্যাকারিস জনসনের বাবা। তো এই জনসন ব্রাদার এরা পরবর্তীকালে ক্লেম করেছিলেন যেহেতু লেন্স তারা তাদের বাবা আবিষ্কার করেছে, সেই জন্য এই আমাদের মাইক্রোস্কোপ এটিও তারাই আবিষ্কার করেছে। তো এটি কিন্তু আপনাদের বা আমাদের এক্সামের ক্ষেত্রে হবে না। আমাদের এক্সামের ক্ষেত্রে আমাদেরকে নিতেই হবে হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহক। আর লাইট মাইক্রোস্কোপ সিম্পল হোক বা কমপ্লেক্স হোক, কমপ্লেক্সের ক্ষেত্রে তাও জনসন ব্রাদার এর দিকে যেতে পারেন। শুধু মাইক্রোস্কোপ যদি বলা হয় ডিসকভার কে করেছে, তাহলে কিন্তু অ্যান্টন ভন লিউয়েনহক। আর ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে তো আছেই নর্ম্যান ব্রাস্কা 1931। এক্ষেত্রে কোনো কনফিউশন থাকার কথা নয়। স্লাইডে দেখতে পাচ্ছেন লাইট মাইক্রোস্কোপ। এখানে আমরা আবার যে জায়গাটা দাগ দিচ্ছি সেটা হচ্ছে অ্যান্টন ভন লিউয়েনহক। লাইট মাইক্রোস্কোপ প্রশ্ন যদি আসে তাহলে অ্যান্সার হবে অ্যান্টন ভন লিউয়েনহক, অন্য কিছু নেবেন না। ফ্রান্সিস অ্যান্ড জ্যাকারিস জনসন যদি অপশানে থাকে তাহলে ওই পিএসসির মতো যে কোনো অ্যান্সার হতে পারে আর কি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ছবিতে অকিউলার লেন্স, যেখানটা আপনি মাইক্রোস্কোপে চোখ রাখছেন এই লেন্সটিকে বলা হয় অকিউলার লেন্স। নেক্সট হচ্ছে অবজেক্টিভ লেন্স, এবং তারপরে যেটি দেখাচ্ছে যেখানে আপনি স্পেসিমেনটাকে রাখেন সেটিকে বলা হয় স্টেজ, এবং তারপরে কন্ডেন্সার, ডায়াফ্রাম, লাইট সোর্স। এইরকমভাবে লাইটটি এসে রিফ্লেক্ট হয়ে, লাইট সোর্স থেকে রিফ্লেক্ট হয়ে স্টেজে যায়, এবং স্টেজ থেকে আপনি তারপরে সেটাকে দুবার ম্যাগনিফিকেশন হচ্ছে দেখছেন, একটা অবজেক্টিভ লেন্সে, একটা অকিউলার লেন্সে। সিম্পল মাইক্রোস্কোপ কিন্তু সিম্পল হয়, সেখানে একটি মাত্র লেন্স থাকে যেটি অকিউলার লেন্স বা আই লেন্স বলা হয়। এই স্টেজের এখানটায় আপনার স্পেসিমেনটা রাখা হয়। নেক্সট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এটি হচ্ছে একটি প্রিমিটিভ ইলেকট্রন মাইক্রোস্কোপের উদাহরণ বা ছবি। ইলেকট্রন মাইক্রোস্কোপকে আগেই বলেছি আমরা দুটো ভাগে ভাগ করা যায়, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ আর ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ। এবার ব্যাপারটা বুঝুন, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ মানে কি হচ্ছে, স্ক্যান করছে। তাহলে কোনো কিছুকে যদি স্ক্যান করা হয় তাহলে কী হবে, ওপরের যে স্তরটা সেটারই তো জেরক্স বা সেটারই প্রিন্ট আসছে। তাহলে সেলকে যদি আমি স্ক্যান করি তাহলে কী হবে, উপরের বাইরেরটা আসছে না, তাহলে সেলের ভেতরে সেল অর্গানেলিগুলোর পিকচারটা আসছে না। হোয়ারাস ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ মানে কি, ট্রান্সমিট করছে। তাহলে কোনো কিছু যখন ট্রান্সমিট করছে তাহলে ভেতরের সেল অর্গানেলিগুলোর পিকচারটা ফুটে উঠছে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ মানেই সেক্ষেত্রে লাইটের আর দরকার হচ্ছে না, ইলেকট্রনেরই দরকার হচ্ছে। তো এটি নিয়ে আমরা আর গভীরে গেলাম না, শুধু মনে রাখবেন স্ক্যানিং মানে আউটার লেয়ার, সেল মেমব্রেন, সেল ওয়াল, এই সমস্ত ছবি দেখাচ্ছে। আর যদি ট্রান্সমিশন বলা হয় তাহলে ট্রান্সমিট করছে ইলেকট্রন, তার মানে সেল অর্গানালির ভেতরে বা সেল অর্গানালি, ইন্ডিভিজুয়াল সেল অর্গানালি, নিউক্লিয়াস, প্লাস্টিড, এই সমস্ত ছবি দেখা যাচ্ছে। এবার আমরা ঢুকছি থার্ড টপিকে, মানে স্ট্যাটিক জিকে। তাহলে সেল রিলেটেড কী কী স্ট্যাটিক জিকে হতে পারে। প্রথমে আমরা দেখছি এখানে হিউম্যান বডি। হিউম্যান বডির সবচেয়ে স্মলেস্ট সেল কি, স্পার্ম সেল। নেক্সট হচ্ছে লার্জেস্ট সেল কি, ওভাম। আর থার্ড হচ্ছে লংগেস্ট সেল কি, নার্ভ সেল। এবার একটা জিনিস হয়তো অনেকের কনফিউশন হয়, স্যার লংগেস্ট আর লার্জেস্ট এর পার্থক্যটা কি। লং মানে কিন্তু লম্বায়, আমরা অ্যানিমাল দিয়ে বোঝাচ্ছি। যদি অ্যানিমাল বলা হয় সবচেয়ে লংগেস্ট অ্যানিমাল তাহলে ফিতা কৃমি হবে। আর যদি লার্জেস্ট অ্যানিমাল বলা হয় মানে ক্ষেত্রফল বোঝাচ্ছে তাহলে হবে নীল তিমি, বোঝা গেল। আর স্মলেস্ট বলতেও সেই ক্ষেত্রফলটা বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট কিলোমিটার বা মিটার বোঝাচ্ছে না।
তাহলে এইভাবে আমরা পার্থক্যটাকে মনে রাখতে পারি। নেক্সট যদি আমরা বলি যে লার্জেস্ট স্মলেস্ট সেল অফ প্লান্ট, যদি স্মলেস্ট হয় তাহলে উলফিয়া, আর লার্জেস্ট সিঙ্গেল সেল কলার পা, মানে উচ্চারণটা খুবই কঠিন, কলার পা বা কলের পা, কলফা, অনেক কিছু উচ্চারণ করা যেতে পারে। আপনারা মনে রাখবেন যে যেটা লার্জ ছিল সেটা কিছুটা কল টাইপের ছিল, ঠিক আছে, CAUL, এইটুকু মনে রাখলেই চলে যাবে। এরপরে যদি বলা হয় যে অ্যানিমালের মধ্যে সবচেয়ে স্মলেস্ট সেল কি, আগে বলা হতো মাইক্রোপ্লাজমা লেডলি, আগেকার বইতে দেখতে পাবেন মাইক্রোপ্লাজমা লেডলি, এখনকার বইতে দেখতে পাবেন মাইক্রোপ্লাজমা গ্যালসেপ্টিকাম। তো অতটা মনে রাখার দরকার নেই, মাইক্রোপ্লাজমাটা মনে রাখবেন, তাহলেই হবে স্মলেস্ট সেল অ্যানিমালের মধ্যে। আর লার্জেস্ট সেল বলতে এগ অফ অস্ট্রিচ তো জানিনি, এই দুটোই মনে রাখলে মোটামুটি স্ট্যাটিক জিকে রিলেটেড ব্যাপারটা মোটামুটি হবে, ঠিক আছে। এবার আমরা সেল থিওরি সম্পর্কে কথা বলছি। সেল থিওরি আপনারা আগেই স্লাইডে দেখলেন যে স্লাইডেন্স ওয়ান দিয়েছিলেন 1839-এ। সেল থিওরি জিনিসটা কি? প্রথমে সেল থিওরিতে বলা হচ্ছে যে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অ্যান অর্গানিজম ইজ সেল। তাহলে প্রথম উত্তরটা আমরা পাচ্ছি যে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট মানে একটা বডিকে ছোটো ছোটো করে কাটলে যে সবচেয়ে ছোটো জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে সেল। দ্বিতীয় থিওরিতে বলা হচ্ছে যে কিউমুলেটিভ ফাংশন অফ দিস সেলস লিডস টু দ্য ফাংশন অফ অ্যান অর্গানিজম, মানে এদের একত্রিত সংঘবদ্ধভাবে যে কার্যটা হচ্ছে সেটাই হচ্ছে একটা মানুষের কার্য করতে বা একটা অর্গানিজমের কার্য করতে সাহায্য করছে। ফর এক্সাম্পল, এই যে আমি কথাটা বলছি, এই কথাটা বলতে গিয়ে হয়তো অনেকগুলো সেল তাদের মাইক্রোকন্ড্রিয়া একসঙ্গে সব কাজ করে তারপরে আমার এই ভোকাল কর্ড দিয়ে একটা আওয়াজ বেরোচ্ছে। তাহলে এইটি হলো একটা কিউমুলেটিভ ফাংশন। এরপরে যে জিনিসটা কেউ বলতে পারলো না সেটা হচ্ছে সেল এলো কোথা থেকে। এখানেই মডার্ন সেল থিওরি বলে একজন ভদ্রলোক, মানে একজন বৈজ্ঞানিক, অ্যাডলফ ভার্চাও তার নাম, তিনি দিলেন মডার্ন সেল থিওরি। হি সেড দ্য সেলস কামস ফ্রম প্রি এক্সিস্টিং সেল অ্যান্ড দ্য প্রি এক্সিস্টিং সেল কামস ফ্রম দ্যাট প্রি এক্সিস্টিং সেল। মানে সেল কোথাও থেকে আসেনি, এসছে হচ্ছে আরেকটা সেল থেকে, মানে আগে যে সেলটা ছিল সেই সেলটাই আরেকটা সেল জন্ম দিচ্ছে। তাহলে এখান থেকেই যে থিওরিটা উঠে আসছে সেটা হচ্ছে রিপ্রোডাকশন, মানে একটা সেলের ক্ষমতা আছে নিজের রিপ্রোডাক্টিভ ক্যাপাবিলিটি এবং সে জন্ম দিতে পারে আরেকটা সেলের। তাহলে এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে যারা সেল নয় তারা নিজে নিজে কিন্তু নিজের জন্ম দিতে পারে না, এবং সেইখানেই অনেক এক্সেপশন হবে, যেমন একটু পরে আমরা পড়বো ভাইরাস সম্পর্কে। আর যদি বলা হয় এক্সেপশন অফ কি, এই সেল থিওরির এক্সেপশন কি, তাহলে প্রথম অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের আরবিসি। আমাদের আরবিসিতে কিন্তু আমাদের নিউক্লিয়াস নেই। তাহলে কোন সেলে নিউক্লিয়াস নেই প্রশ্ন হয়, হবে হচ্ছে ম্যাচিওর আরবিসি, মানে হিউম্যান ম্যাচিওর আরবিসি। আর যদি প্রশ্ন হয় কার মধ্যে আবার আছে, কোন আরবিসিতে আবার নিউক্লিয়াস আছে, তাহলে ক্যামেলের যে আরবিসি আছে তাতে আবার নিউক্লিয়াস আছে। প্রশ্ন যদি হয় প্লান্টের মধ্যে কি এরকম কোনো বৈশিষ্ট্য আছে যে সেলের মধ্যে নিউক্লিয়াস নেই, সিভ টিউব তার অ্যান্সার। তাহলে এইরকম ছোটো ছোটো খুচরো প্রশ্ন হয়, ঠিক আছে। এবার আমরা ফিফথ যে টপিক, করোনা এবং ভাইরাস। করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এটি কি। প্রথমত বিষয়টি হচ্ছে যে এটি হলো একটা ভাইরাস। তো এই ভাইরাসটা কি সেল থিওরি মেনে চলে, বা এই ভাইরাস কি আদেও সেল? যদি ভাইরাস সেল না হয় তাহলে কি? ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী একটি বস্তু। কেন এটি সেল নয়? কারণটি হচ্ছে এটি নিজে থেকে রিপ্রোডিউস করতে পারে না। আমরা ইয়েলো কালারের বোল্ড করেছিলাম যে বস্তুটি নিজে থেকে রিপ্রোডিউস করতে পারে না তাকে আমরা কি বলবো? তাকে আমরা সেল বলবো না। ইন্ডিপেন্ডেন্টলি যেটা হয় না তাকে আমরা সেল বলবো না। ভাইরাস কি করে? হোস্টেড সেলে নিজের জিনোমটাকে ঢুকিয়ে দিয়ে তার রাইবোজোমকে ব্যবহার করে প্রথমে ট্রান্সলেশন করে, এবং তারই রাইবোজোমকে ব্যবহার করে বা আরএনএ পলিমারেজকে ব্যবহার করে আরএনএ রেপ্লিকেশন করে এই দুটোর মাধ্যমে নিজে বডি বা ভিরিয়ন তৈরি করে। আমরা স্লাইডে পিকচারের মাধ্যমে ব্যাপারটা আবার বুঝবো। এইভাবে কিন্তু আমাদের এই কোভিড-19 বা আরএনএ যুক্ত ভাইরাস এইভাবে অ্যাটাক করে। কোভিড কীভাবে অ্যাটাক করে সেটা আমরা একটু পরে দেখছি। রেড কালারটাকে এবার ফলো করুন। প্রথম ভাইরাস বা কোভিড-19 ভাইরাস কাদেরকে আক্রমণ করে হচ্ছে ম্যামল এবং বার্ডকে। এছাড়া কোভিড-19 তিনবার এর ইভলিউশন হয়েছে, মানে প্রথমে সার্স, তারপরে মার্স, তারপরে কোভিড-19। সার্স বলতে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম অ্যান্ড মার্স বলতে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। এই দুটো হচ্ছে কোভিড-19 আগের স্টেজ বলা যেতে পারে।
এরপরে ধীরে ধীরে এই ভাইরাসটি ধীরে ধীরে ইভলভ হয়ে আজ কোভিড-19 হয়েছে। দ্য থার্ড যে লাইনটা লাস্টে আছে সেটা হচ্ছে দের ইজ নো ভ্যাকসিন অ্যাভেলেবেল। কোনো ভ্যাকসিন কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি করোনার জন্য, এবং কোনো অ্যান্টিভাইরাল ড্রাগও আবিষ্কার হয়নি। ভ্যাকসিন বলতে আপনারা যে নামটা এখন শুনছেন সেটা হচ্ছে স্পুটনিক 5, মানে রাশিয়ার স্পুটনিক 5। সেই ভাইরাসটা বা সেই ভ্যাকসিনটা কিন্তু খুব ফুলপ্রুফ না, মানে অনেকটা প্রমাণ হয়নি, সন্দেহের অবকাশ আছে। প্রমাণ হয়েছে এরকম হচ্ছে অক্সফোর্ড, যেটা এখনও ট্রায়াল ফেজে চলছে। আশা করা যায় যে 2021 জানুয়ারি মাসে এটি হয়তো বাজারে বা ভারতবর্ষে চলে আসবে। সেকেন্ড যে জিনিসটা উল্লেখযোগ্য হয়েছে সেটা হচ্ছে হাইড্রক্সিক্লোরোকুইনিন। এই হাইড্রক্সিক্লোরোকুইনিনের আমরা ডিটেলস যাচ্ছি না, কিন্তু এইটিও এই ভাইরাসের অ্যান্টি ভাইরাল ড্রাগ হিসেবে এস্টাবলিশড হতে পারেনি। এটি জাস্ট এটার ব্যবহার হয়েছিল ম্যালেরিয়ার ক্ষেত্রে। তো সেইখানে কিছু আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলো নিজেরা রিয়াকশান করে, এবং সেই রিয়াকশানকে প্রিভেন্ট করার জন্যই হাইড্রক্সিক্লোরোকুইনিন কিছুটা হলেও এই অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে প্রযোজ্য পেয়েছিল। এবার যদি আমরা স্ট্রাকচারটা দেখি, করোনা ভাইরাসের স্ট্রাকচার, প্রথমে কি দেখতে পাচ্ছি, ওপরে হচ্ছে স্পাইক প্রোটিন, দেন নিউক্লিও ক্যাপসিড, দেন মেমব্রেন, এনভেলপ অ্যান্ড আরএনএ ভাইরাল জিনোম। বারবার বলছি আরএনএ ভাইরাল জিনোম। এরকমই একটা উদাহরণ আরএনএ ভাইরাল জিনোমের কি, সেটা হচ্ছে HIV ভাইরাস। সেটিও কিন্তু আরএনএ ভাইরাস, তাদেরকে বলা হয় রেট্রোভাইরাস। তারা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের মাধ্যমে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, এবং বাকি প্রসেসটা তারা সেইভাবে হোস্ট সেলকে কাজে লাগিয়ে নিজেদেরকে তৈরি করে। HIV ভাইরাস কিন্তু কিছুটা আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ হয়, এক্ষেত্রে সেটা হয় না। প্রথমে দেখুন স্পাইক প্রোটিনের পর ACE2 রিসেপ্টর, যেটা আমাদের দেহে আছে। এই ACE2 রিসেপ্টর হচ্ছে আমাদের এই এপিথেলিয়াল সেলস, মানে সেটা এন্ডোথেলিয়াল হতে পারে বা আমাদের বাইরের এক্টোথেলিয়াল হতে পারে। এই ACE2 রিসেপ্টরের উপর বাইন্ড করছে। কে বাইন্ড করছে? স্পাইক প্রোটিন বাইন্ড করে তার জিনোমটা আমাদের দেহের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কি জিনোম? ভাইরাল জিনোম, আরএনএ, এক্ষুনি আমরা পড়লাম। এবং এই হোস্ট রাইবোজোম, মানে আমাদের দেহের রাইবোজোমকে কাজে লাগিয়ে সে দুটো প্রসেস করছে। একটা, সে তার এনভেলপ তৈরি করার জন্য একটা নিচের দিকে দেখুন মেকানিজম শুরু করছে, আরেকটা হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছেন আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই দুটো পদ্ধতির দ্বারা সে নিজেদেরকে তাদের যে আরএনএ রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আরএনএ তৈরি করছে, আর ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে প্রোটিন তৈরি করে সেই প্রোটিন বিভিন্ন প্রোটিনিয়েজ এনজাইমের দ্বারা তাদের বাইরের এনভেলপটা তৈরি করছে। এই দুটোকে কাজে লাগিয়ে তারা অ্যাসেম্বলি বা প্যাকেজিং সৃষ্টি করছে ওপরের দিকে। এই যে অ্যাসেম্বলি বা প্যাকেজিং মানে কি, এনভেলপটা তৈরি হয়ে গেল, এনভেলপের সঙ্গে সঙ্গে সে কী করছে, তার আরএনএ যে জিনোমটা আছে সেই দুটোকে মিশিয়ে সে একটা ভাইরাস, তার রিপ্রোডাকশন, যেটা তার প্রথম কাজ ছিল, সেই ভাইরাসটা রিপ্রোডাকশন সে তৈরি করা শুরু করে দিয়েছে। দিস ইজ কল্ড নিউ ভেরিয়ান্টস। দ্যাট ভাইরাস দ্যাট অরিজিনেটস ফ্রম দ্য হোস্ট সেল ইজ কল্ড নিউ ভেরিয়ান্টস। এই যে নিউ ভেরিয়ান্টসগুলো আছে, এই নিউ ভেরিয়ান্টস বা ভাইরাস পার্টিকেল দ্যাট আর রিলিজড ফ্রম দ্য হোস্ট সেল দ্যাট অ্যাটাকড আনাদার অর্গানালি, এগুলোই অন্যান্য অর্গানালিকে গিয়ে আক্রমণ করবে। কি আবার বললাম, একটি হচ্ছে এনভেলপ, আরেকটি হচ্ছে আরএনএ, এবং সেইগুলো ওই যে ওপরে দেখতে পাচ্ছেন বাইরে যেগুলো বেরিয়ে যাচ্ছে, মানে এই এপিথেলিয়াল থেকে বাইরে বেরিয়ে গিয়ে অন্যান্য সেল অর্গানালিকে গিয়ে সে অ্যাটাক করছে। তাহলে আরেকবার রিভাইজ দিচ্ছি। ফার্স্ট, দ্য ভাইরাস এন্টার ইনটু দ্য বডি, রিলিজেস ইটস আরএনএ। Second, the virus RNA uses the host cell to create new virus RNA and assemble new viral particles. And third, new variants or viral particles that are released and attack to the cell organelle or other organelle, mainly the lung. এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হাউ করোনা ভাইরাস ক্যান কিল। এই যে আমরা বলছি যে সিমটমস কি, রানি নোজ, কাফ, স্টোর থ্রোট, হাই টেম্পারেচার, মানে বডিতে টেম্পারেচার এতদিনে জেনেই গেছেন যে টেম্পারেচার, রানি নোজ আর খুসখুসে কাশি, এটাই হচ্ছে প্রধান সিমটম। স্প্রেড কীভাবে হতে পারে? হিউম্যান থেকে অ্যানিমালে হতে পারে, হিউম্যান টু হিউম্যান হতে পারে। আর হিউম্যানে কীভাবে, কোথা দিয়ে এন্টার হয়? সাধারণত মাউথ দিয়েই এন্টার হয়, এছাড়া নাক দিয়ে হতে পারে, চোখ দিয়ে হতে পারে, কান দিয়ে হতে পারে। আর মোস্ট ভিকটিম ডাই ফ্রম কমপ্লিকেশন ইনক্লুডিং নিউমোনিয়া। তো
কারণটা হচ্ছে লাঙে গিয়ে যখন অ্যাটাক করে তখন আপনার নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, তখনই ডেথ কিলিংসটা হয়। সিভিয়ার নিউমোনিয়া ক্যান কিল পিপল বাই কজিং দেম টু ড্রাউন ইন দ্য ফ্লুইড ফ্লাডিং দেয়ার লাং। এই যে আমি এক্ষুনি কথাটা বললাম, একটা স্পঞ্জকে যদি জল দিয়ে দেন তাহলে দেখবেন তার আর সেই অ্যাবজর্ব করার ক্যাপাবিলিটিটা অতটা থাকে না, সে কিছুটা স্যাচুরেটেড হয়ে যায়। এবং এইভাবেই করোনা ভাইরাস আমাদের দেহে কিলিং অ্যাটাকটা করে। আশা করছি এই পর্বটা আপনাদের ভালো লাগলো। এরপরে অন্যান্য এই টপিকটার ওপরেই বা এই চ্যাপ্টারের ওপরে দ্বিতীয়টা আসবে, সেখানে আমরা ডিটেলসে সেলের ভেতরে ঢুকবো, টাইপ অফ সেল অ্যান্ড সেল অর্গানালি এবং দেয়ার ফাংশন। ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। নমস্কার।